হকার উচ্ছেদ নিয়ে সিপিএম বরাবর নাটক করে, ওসব বলে লাভ নেই, সে নাটকের কথা পরে আলোচনা করছি। প্রায় 60 বছর ধরে পশ্চিম বাংলাকে অর্থনৈতিকভাবে যে জায়গায় পৌঁছে দিয়েছে, এ রাজ্য অর্থনৈতিকভাবে একেবারে ধ্বংস হয়ে গেছে, যার ফলে হকার সমস্যা। 1967-তে যখন যুক্তফ্রন্ট সরকার আসে তখন থেকেই এ রাজ্যে শিল্পের পলায়ন শুরু। একটা মাঝারি অর্থনীতি, ডোল ভিত্তিক অর্থনীতি কিন্তু প্রথম চালু করেছিল সিপিএম যেখানে শেষ করেছিল ঠিক ওখানে তৃণমূল শুরু করবেন। আমার তো একটা অনুরোধ আছে, ওদের তো আলিমুদ্দিন স্ট্রিটে এখন ফাঁকা আছে, 10টা হকার নিয়ে বসিয়ে দিন, ওকে নিয়ে যায়। আসলে বামেরা তো বরাবরই ডিসরাপটিভ পলিটিক্স করে, ওরা ডিসরাপটিভ পলিটিক্সই করবে, এই কারণেই 4% এসে থেকেছে। কি করা যায়? স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে গেল বিক্ষোভমুখী পুলিশ, কি বলবেন? একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে হকারের প্রাবল্য, এটা একটা বিষয়ের দিকে তো নজর দেয় যে এ রাজ্যের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে। এই আলোচনাগুলো করার দরকার, কারণ হকার উচ্ছেদ নিয়ে সিপিএম বরাবর নাটক করে, ওসব বলে লাভ নেই, সে নাটকের কথা পরে আলোচনা করছি। কিন্তু এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে যে এক ফোঁটা জায়গা নিয়ে হকার সব জায়গায় বসে গেছে। এ রাজ্যের আইনগত অবস্থা কোথায় পৌঁছেছে যে যেখানে কোনো সাধারণ নিয়ম কেউ মানে না। এ রাজ্যের নৈতিকতা কোন জায়গায় পৌঁছেছে যে হকারের প্রতি সমর্থন আছে থাকুক, যেখানে সাধারণ মানুষ যাদের চলাফেরার স্বাধীনতা, জীবনের স্বাধীনতাটাও ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাচ্ছে। ফলে এই দিক দিয়েও তো বিচার করা যায়। 34 বছরের বাম শাসন বা কুশাসন এবং 15 বছরের এই তৃণমূলী অপশাসন গত 50 বছর বা তার আগে এই যুক্তফ্রন্ট শাসন 67 থেকে 77, 72 আর 72 থেকে 77 কংগ্রেসের যে কুশাসন, প্রায় 60 বছর ধরে পশ্চিম বাংলাকে অর্থনৈতিকভাবে যে জায়গায় পৌঁছে দিয়েছে, এ রাজ্য অর্থনৈতিকভাবে একেবারে ধ্বংস হয়ে গেছে, যার ফলে হকার সমস্যা। মানুষের কাজ নেই, কম্ম নেই, কিচ্ছু করার নেই, হকারে নেমে পড়েছে। আর তার সঙ্গে নেমে পড়েছে কিছু সুযোগ সন্ধানী দল। এ নিয়ে তো সিপিএম একেবারে মাস্টারপিস। এদের নিয়ে রাজনীতি করতে সিপিএম একেবারে মাস্টারপিস, কিভাবে রাজনীতি করতে হয়। ওরা জানে না যে 90-এর দশকে ওরাই কিন্তু সম্ভবত 90-এর দশকে অপারেশন সানশাইন করেছিল। রাতারাতি হকারদের পিটিয়ে তুলে দিয়েছিল শ্যামবাজার থেকে হাতিবাগান ওই স্ট্রেচটাতে, যার নাম আবার দিয়েছিল একটা কুৎসিত নাম, অপারেশন সানশাইন। গরিব মানুষের পেটে লাথি ওরা মারেনি, ওরা আজকে বড় বড় কথা বলছে। ফলে এই সমস্যাটা অত্যন্ত জট পাকানো সমস্যা। এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি, এর সঙ্গে রয়েছে আইন ব্যবস্থার যে খুব জটিল পরিস্থিতি একদিন চলে এসেছিল, এর সঙ্গে রয়েছে যে নৈতিক অবস্থান রাজনৈতিক দলগুলোর। এইভাবে এটাকে বিচার করতে হবে, অত সহজে ওটাকে ব্যাখ্যা করলে এক কথায় ব্যাখ্যা করা যায় না। আমি একে একে আলোচনা করছি। প্রথম কথা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থাটা কি? 1967-তে যখন যুক্তফ্রন্ট সরকার আসে তখন থেকেই এ রাজ্যে শিল্পের পলায়ন শুরু হয়। কারণ তাদের লক্ষ্য ছিল যে সমস্ত রকম শ্রমিক আন্দোলনকে বৈধতা দেওয়া। এমনকি সেই আন্দোলন যদি আইন না মেনে মালিক বা ম্যানেজারদের পেটানো হয়, ওটাকেও গণতান্ত্রিক আন্দোলনের নাম করে পুলিশ পাঠানো হতো না। ফলে শ্রমিক আন্দোলনের তো পোয়াবারও হয়ে গিয়েছিল। যে যেভাবে শুরু করেছিল আন্দোলন করতে চলে যেত, ম্যানেজার বা মালিকদের পেটানো হতো, কখনো কখনো দিনের পর দিন ঘেরাও করে রেখে দেওয়া হতো। তারা পুলিশের কাছে হাতজোড় করে আশ্রয় চাইতো, প্রোটেকশান চাইতো। পুলিশ বলতো আমরা প্রোটেকশান দিতে পারবো না, কারণ এটা গণ আন্দোলনে পুলিশ যাবে না। এবং তারপরে কি, মানুষের তো জীবনের একটা আছে, এবং যেখানে পুঁজি ইনভেস্টমেন্ট হয় তারা কিন্তু চায় যে সেই জায়গায় যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে, তার পুঁজি নিয়োগ করলে সে যেন তার রিটার্নটা পায়। ফলে এই ব্যাপারগুলো কিন্তু সেই সময় থেকে শুরু হয়েছে, পুঁজির পলায়ন শুরু হয়ে গেছে, রাজ্য থেকে পুঁজি পালাতে শুরু করেছিল। আর এই কাণ্ড কারখানার পেছনে যাদের প্রধান মস্তিষ্ক ছিল সেই সিপিএম এবং তাদের ওই আর একটা জোট সঙ্গী এসইউসি, সেই দলগুলো কিন্তু পরিষ্কার মানে একটা কাজ করেছিল, সেটা হচ্ছে যে এই রাজ্যের শিল্প চিত্রটাকে না একেবারে তলানিতে ঠেকে দিয়েছিল। পরবর্তীকালে সেই সিপিএম যখন ক্ষমতায় আসে, কোনো শিল্পপতি আর সাহস করেনি এ রাজ্যে ফিরতে, কারণ সিপিএমের তো যা তার ক্রিডেন্সিয়াল দেখিয়েছিল মানুষের সামনে, উন্নতি হয়নি। আর সিপিএম করেছিল কি, একটা মাঝারি অর্থনীতিকে একেবারে মাঝারি বা নিম্ন অর্থনীতি রেখে দিয়ে
তাদের শাসন ব্যবস্থাকে চালিয়ে গিয়েছিল, জমিকে টুকরো টুকরো করেছিল, অপারেশন বর্গা করেছিল, জমি আরও টুকরো হয়ে গেল, চাষের ওপর আস্থা হারিয়ে পড়লো একটা বড় অংশের মানুষ চাষ করতে না পেরে বাইরে চলে গেল, যারা পরিযায়ী শ্রমিকের সমস্যা শুরু হলো, শিল্পায়ন হলো না, একটা মাঝারি অর্থনীতি, ডোল ভিত্তিক অর্থনীতি কিন্তু প্রথম চালু করেছিল সিপিএম যেখানে শেষ করেছিল ঠিক ওখানে তৃণমূল শুরু করলো। ফলে এরা একদম চেন ওয়াইজ, এই কাজগুলো চেন ওয়াইজ হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, মানুষ কিচ্ছু করার নেই, যারা বাইরে পরিযায়ী শ্রমিক হচ্ছে না তারা হকার হচ্ছে। ফলে এই একটা দিক। দ্বিতীয় দিক যেটা, এই একটা রাজনৈতিক দলও যারা এই হকার সমস্যা উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করে, আচ্ছা তারা কেউ কি এটা ভেবে দেখে যে রাস্তার ফুটপাতে হকার বসে আছে, সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে, সেই মানুষটা যদি গাড়ি চাপা পড়ে তারও তো একটা পরিবার রয়েছে। আমি দমদম স্টেশনে নিজে দেখেছি, যখন একটা ভিড়ের লোকাল আসে, সে বনগা লোকাল হতে পারে, রানাঘাট লোকাল হতে পারে, কৃষ্ণনগর লোকাল হতে পারে, গোটা প্ল্যাটফর্মে কি বিভৎস ভিড়, মানুষের দাঁড়ানোর জায়গা থাকে না, অর্ধেক থেকে পেছনের দিকে হকার বসে আছে, দাঁড়িয়ে আছে, ব্যবসা করছে, হাত থেকে কিছুটা একদম রেল লাইনের কিনারা অবধি মানুষ দাঁড়িয়ে আছে, একটু ধাক্কা মারলে কিছু মানুষ পড়ে গিয়ে মারা যেতে পারে। আমার মনে আছে বেশ কয়েক বছর আগে আমার নিজের চোখে দেখা ঘটনা, এখনো ভুলতে পারি না সেই ঘটনা। উল্টোডাঙ্গা স্টেশনে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় 10 থেকে 12টা মানুষ মারা গেছিল রেলের অ্যাক্সিডেন্টে। সেদিন আমিও আসছিলাম, গাড়িটা উল্টোডাঙ্গার পরে ঢুকতে পারলো না, দাঁড়িয়ে গেল, হেঁটে আসতে হয়েছিল। সে বিভৎস দৃশ্য এখনো ভুলতে পারে না উল্টোডাঙ্গা স্টেশনে। পরে উল্টোডাঙ্গা স্টেশনের ওই নেচারগুলো বদলে দেয়, আগে একই দিক ছিল এখন উল্টো দিক করে দেয়, আগে এইভাবে ওঠা যেত না, উল্টোডাঙ্গা স্টেশনটা অন্যরকম ছিল। তারও কারণ হচ্ছে ঠিক থেকে ভিড়ে অনেক মানুষ ওপারে যেতে গেছিল, মানে অন্য প্ল্যাটফর্মে গাড়ি আসছিল, রেল লাইন পেরোতে গিয়েছিল, একটা লোকাল গ্যালোপিং লোকাল চাপা দিয়ে বেরিয়ে গিয়েছিল। কারণ ফুটপাথ মানে প্ল্যাটফর্ম হকারে ভর্তি, ওভারব্রিজ ধরতে পারেনি মানুষ, তাড়াহুড়ো করে দৌড়তে পারেনি। সেই মানুষগুলো তো জীবন আছে, সেই মানুষগুলো তো পরিবার আছে, তারা তো পরিবারের প্রিয়জনকে হারালো। এই দমদমে বহু দুর্ঘটনা ঘটেছে এর জন্য। কিন্তু আমার কথা হচ্ছে এই সিপিএম এর মতো একেবারে যে প্রথম সারির বাম নেতারা তারা প্রত্যেকে আটক হয়েছেন এবং প্রথম সারির বাম নেতারা কোন কালে হকারি করেছেন? আমার প্রশ্ন, ওত যে প্রেম হয়েছে কোন কালে হকারি ওরা করেছেন? আমার তো একটা অনুরোধ আছে, ওদের তো আলিমুদ্দিন স্ট্রিটে এখন ফাঁকা আছে, 10টা হকার নিয়ে বসিয়ে দিন, ওকে নিয়ে যাক ওখানে 10টা হকার বসিয়ে দিই, দেখি কত বড় ওরা ওদের প্রেম প্রীতি। নিজের বাড়ির তো অনেক ফাঁকা জায়গা আছে, বাড়িতে নিয়ে গিয়ে একটা করে দোকান খুলিয়ে দিই এই হকারদের। 100টা বাম নেতা 100টা হকারের দায়িত্ব নিই, নিজের বাড়িতে হকারের দোকান খুলুক, রাস্তার ধারে বাড়ি থাকলে হকারি করতে দিই, দেখি। আসলে এই লোকগুলো হচ্ছে বেসিক্যালি ভণ্ড লোক। আর সবচেয়ে বড় কথা, নৈতিকতার দিক দিয়ে দেখলে যে মানুষগুলো অফিসে যায় তাদেরও একটু ভালোভাবে অফিস যাওয়ার অধিকার আছে, যে মানুষগুলো ট্রেনে চেপে অফিস যায় তাদেরও একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন পাওয়ার অধিকার আছে। আর কেন্দ্রীয় সরকার এই স্টেশনগুলোকে উন্নত করার জন্যে অমৃত ভারত স্টেশন প্রজেক্ট করেছে, কিচ্ছু করা যাচ্ছে না, হকার দখল করে বসে আছে। আর একটা কথা বলি, এই হকারগুলো নিজেরা ব্যবসা করে বলে ভুল বলা হবে, মাথার উপরে দাদাদের হাত থাকে, দৈনিক সেই দাদাকে টাকা দিয়ে দিতে হয়। তুমি নিজে যেখানে ফুটপাথে ব্যবসা হয় তুমি ওর খোঁজ নিয়ে দেখবে, ওই ফুটপাথগুলো কোনো না কোনো দাদা দখল করে রেখেছে। ওখানে যে হকারটা বসানো হয় প্রত্যেক দিন ওই দাদাকে 150-200 টাকা দেওয়ার পরে ওরা ব্যবসা করে। ফলে এখানে একটা কোটি কোটি টাকার একটা ব্যবসাও আছে। রেল তো অনেকদিন ধরে যাদবপুরে নোটিশ দিয়ে দিয়েছিল, তারপরে আমরা দেখেছি যাদবপুর নিয়ে অনেক মানে আন্দোলন হতে, যে হকার উচ্ছেদ নিয়ে, তারপরে আমরা দেখলাম পুরো বিষয়টা বুঝিয়ে, তারপরে আমরা দেখছি পুলিশ একেবারে অনেক সময় অপেক্ষা করার পর তারা কিন্তু লাঠি চার্জ করেছে, পুলিশের ওপর ইট বৃষ্টি হয়েছে। কি বলবেন? একটা কথা বলি, এই ঘটনা এর আগেও বারুইপুরে ঘটেছে, তৃণমূলের আমলি। বারুইপুরে সেখানে রেলওয়ে পুলিশ হকার তুলতে গেছে, ইট মেরেছে, তোলা যায়নি, সরকার হেল্প করেনি। যাদবপুরে বহুদিন বলা হয়েছে তোমরা উঠে যাও এখান থেকে, কারণ ট্রেনে যাতায়াতে অসুবিধে হচ্ছে। দমদমে অনেক দিন নোটিশ দেওয়া হয়েছে যে এখানে অসুবিধে হচ্ছে, প্রচণ্ড ব্যস্ত স্টেশন, তারপরেও তারা ওঠেনি, বাধ্য হয়ে বলপ্রয়োগ করে তুলতে হয়েছে। তখন বামেদের আসল রূপটা বেরিয়ে পড়েছে। ফলে এটা তো ভাবতে হবে, পরিষ্কার করে ভাবতে হবে যে আমি হকারকে সমর্থন করার নাম করে গোটা সমাজের একটা বড় অংশের মানুষের তো বিপদ ডেকে আনছি।
এগুলো এরা ভাবে না, এরা সস্তা রাজনীতি করে, ফলে সরকারকে ব্যবস্থা নিতেই হচ্ছে। আর এ প্রসঙ্গে একটা কথা বলি, এ নিয়ে বহু রায়ও আছে, সরকারের নির্দেশও আছে যে দুটো রাস্তার যে ক্রসিং, সেই ক্রসিংয়ে 50 মিটারে কোনো হকিং চলবে না। তুমি গোটা কলকাতা গিয়ে দেখো তো, যে একটা হকার কোনো জায়গায় এই নিয়মগুলো মানে না। কোথাও কোথাও পার্মানেন্ট স্ট্রাকচার করে দেওয়া হয়েছে, আর আজকে যে হকার সে তার জায়গাটা অন্য কাউকে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা দেখতে হবে তো। এই আলোচনা না করে, এই বিষয়ে মানে কোনো স্টাডি না করে বামেরা এই কাজই করে। আসলে বামেরা তো বরাবরই ডিসরাপটিভ পলিটিক্স করে, ওরা ডিসরাপটিভ পলিটিক্সই করবে, এই কারণেই 4% এসে ঠেকেছে। কি করা যাবে? মানে আসল উদ্দেশ্য হকারের পাশে দাঁড়ানো না, একেবারেই নয়, কোথাও না কোথাও ভেসে থাকা। কিন্তু ওরা জানে না যে সাধারণ মানুষও বিরক্ত হচ্ছে এতে। হকার উচ্ছেদ আমিও চাই না, মানুষের পেটে লাথি মারতে, কিন্তু সেটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে। দেখতে হবে এমনভাবে অর্থনৈতিক উন্নতি করতে হবে যাতে হাজার হাজার মানুষ এরকম হকারি করতে না নেমে পড়ে। সেইটা না করে হকার ওই স্টেশনে থাকবে, মানুষ অ্যাক্সিডেন্টে মরবে, ওদের হকার নিয়ে রাজনীতি করতে হবে, এটা চলবে না। ওই রাজনীতি থেকে পশ্চিমবাংলা বেরিয়ে এসছে। স্যার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফলতার ত্রাস জাহাঙ্গীর খান, তিনি অবশেষে গ্রেপ্তার হয়েছেন এসটিএফ এর হাতে। পুষ্পা ঝুঁক গিয়া বলছিল না, পুষ্পা ঝুঁকে এগা নেই, এখন বলতে হয় পুষ্পা ঝুঁক গিয়া। কি করা যাবে? যা অপরাধ করেছে তার তো সাজা পেতেই হবে, কারণ একটা ইংলিশতে কথা আছে, ক্রাইম নেভার ফেজ। অত সহজে আইনের হাত থেকে বাঁচা যায় না। আগের সরকারটা বেআইনি কার্যকলাপকে প্রশ্রয় দিত, তাই সেই সরকারের আমলে এরা বেআইনি কার্যকলাপ করে গেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার খুলে আম সমর্থন করেছে, তার ওই এঁচড়ে পাকা ভাইপোর একেবারে ওরা প্রিয় পাত্র হয়ে গিয়েছিল, একদম প্রিয় পাত্র হয়ে গিয়েছিল। কিন্তু ওরা তো জানে না, বা জেনেও মানতে চায় না, ক্ষমতার চশমা থাকে চোখে, যে আইনের হাত অনেক লম্বা। কোনো না কোনো সময় সেই আইন কিন্তু ফাঁস হয়ে গলায় বসবে এবং আইনের মুখোমুখি হতে হবে। যাও বিচারের মুখোমুখি হও, যা অপরাধ করেছো ওখানে, তোমাকে তো বিচারের মুখোমুখি হতেই হবে। তুমি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছো, দলবল নিয়ে ওখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছো। আইনের মুখোমুখি তোমাকে দিতে হবে, তোমার কাছ থেকে সব হিসেব সবাই নিয়ে নেবে, ইনক্লুডিং দ্য জুডিশিয়ারি। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।